একজন সৈনিক পরিবারের সকল সদস্যদের বিশেষ দিন বলতে যে কিছুই থাকে না, তার বাস্তব প্রমাণই কিন্তু হচ্ছে আমরা। আমার সাহেব যেহেতু একজন সৈনিক, দেশের কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখতে হয়, তো বিশেষ কোনো দিন তাদের কাছে কোনো কিছুই না। তারা মানুষকে সেবা দিতে পারলেই হয়েছে তাদের বিশেষ দিন। তো আজকে ঈদের দিনটা কেমন কাটছে তাই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। এই ব্লগটা হচ্ছে ঈদের দিনের সকালবেলার ব্লগ আর কি। তো আমি যেহেতু ভিডিও 4 দিন 5 দিন পর পর দিই, এর জন্য আর কি লেট হয়ে গেছে। তো যাই হোক, একজন সৈনিক পরিবারের ঈদটা কেমন কাটছে তাই আর কি বলার চেষ্টা করছি। তো আমার সাহেব যেহেতু একজন সৈনিক, তো একজন সৈনিক পরিবারের সদস্যদের ঈদ কিন্তু কখনো অনেক যে বেশি সুন্দর হয় তা কিন্তু না। দেখা যায় অনেক কষ্ট, অনেক ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু ঈদটা পালন করতে হয়। এটা কিন্তু আজকে নতুন না। যেহেতু আমার সাহেবের সাথে প্রায় 14-15 বছর একসাথে পথ চলা, তো এতদিন কিন্তু অনেক কিছুই শিখে ফেলছি। এখন কিন্তু ওই কষ্টগুলি আর শরীরে লাগে না, তবে বাচ্চাদের মুখের দিকে যখন তাকাই তখন আর কি অনেক বেশি কষ্ট হয়। আর আমরা যেহেতু 3 জন এই জায়গায় ছিলাম, তো অনেক আশা নিয়েছিলাম যে আমার সাহেব আসবে। চাঁদ রাতের যে ভিডিওটা দিছে ওই ভিডিওতে কিন্তু বলছিলাম যে আমার সাহেব আসবে আসবে বলে, আর আসতেই পারলো না। তো এখন যেহেতু ঈদের দিন আজকে, আর আজকে সকাল থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো আমার সাহেব বাসায় থাকলে যেরকম খাবার দাবারের আয়োজন করতাম, সেম ওরকমই আয়োজন করার চেষ্টা করতেছি, কারণ আমার বাচ্চাদের মন যাতে একেবারেই খারাপ না হয়ে যায়। তো আমার মেয়ে কিন্তু বলতেছিল যে বাবা যেহেতু আসবে না, তাহলে আম্মু তুমি এত রান্না কেন রান্না করতেছো? তো আমি বলতেছি যে না, তোমার বাবা বলছে নামাজের পর হইলো বাসায় আসবে, দেখা যাক ইনশাল্লাহ আসবে। তো এটা বলে আর কি মেয়ের সান্ত্বনা দিতেছিলাম, আর বলতেছিলাম তুমি যা গোসল করে ফেলো, আর সেমাই রান্না হয়ে গেলে তোমারে আর তোমার ভাইরে একসাথে আমি সেমাই খাওয়াই দিব। কারণ আমি প্রতি ঈদে আর কি আমার সাহেব যদি বাসায় থাকে, যখন সকালের যে মিষ্টি মুখের যে নাস্তাটা, এটা কিন্তু আমার হাতেই কিন্তু ওরা খায়। আর আমার সাহেব কিন্তু নামাজে যাওয়ার আগে আমার হাতে এক চামচ হইলো আর কি সেমাই খাওয়া যাবে। তো এটাই ছিল আমার বিয়ের পর থেকে এরকম একটা নিয়ম। তো যতটা ঈদ আমার সাহেবের সাথে পাইছি, অতটা ঈদেই কিন্তু এরকম সিস্টেমই ছিল। তো আজকে যেহেতু আমার সাহেব বাসায় নাই, আর দুই সন্তানরে মা হিসাবে তো আমি নাস্তা খাওয়াই দিব, এটাই ছিল। তো যাই হোক, আজকে আমি সকালে কি কি রান্না করতেছি তাই আর কি ভিডিও আকারে শেয়ার করতেছি, আর আপনাদের সাথে আমার যে মনে জমানো কষ্টটা ওইটাই আর কি শেয়ার করতেছি। তো আমার মতো এরকম হাজারো সৈনিক পরিবারের বউ বাচ্চারা আছে, যারা কি না এই যে ঈদের দিনটাও অনেক কষ্টে কাটায়। সারা বছর যেমন তেমন, তবে ঈদটা কিন্তু প্রতিটা মানুষই চায় তার আপন মানুষদের সাথে কাটানোর। তো আমি এর আগেও কিন্তু বলছি, আমি কিন্তু চাইলে বাড়িতে চলে যেতে পারতাম, তো আমি আমার সাহেবের জন্যই যাই নাই। যে মানুষটা সারাটা বছর নিজে ভালো থাকার থেকে আমাদেরকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করে, ওই মানুষটারে আমি একা একা কিভাবে ঈদের সময় ফালায়া একাই বাড়িতে চলে যাব? তো এটা ভাবেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাই নাই। তো আমি আমার স্বামীর জন্য আর কি পথ চেয়ে আসি যে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আমার সাহেব অবশ্যই আসবে। তো আমার সাহেব বলছে যদি 2 ঘন্টার সময়ও পাই ইনশাআল্লাহ বাসায় আসবো, চিন্তা করো না। তো আমি কিন্তু ফজরের সময় উঠছি, যেহেতু ঈদের দিন, আর ঈদের দিন সকালে কিন্তু ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই কিন্তু আল্লাহ দান করেন। যেহেতু একটা মাস রোজা ছিলাম, আর আজকে যেহেতু ফজরের নামাজটা পড়ছি, তো হঠাৎ এমন কান্না পাইতেছিল, মানে এটা বইলা বুঝাতে পারবো না, আমার এতটা কষ্ট লাগতেছিল যা বলার মতো না। কারণ সব বাচ্চারা তার বাবার সাথে মানে মাঠে যাবে ঈদের নামাজ পড়ার জন্য। আমার ছেলে কিন্তু নতুন পাঞ্জাবি পরা সত্ত্বেও ঈদের মাঠে যাইতে পারবে না নামাজ পড়ার জন্য। তো এটা ভাবে আর কি আমার অনেক বেশি কান্না পাইতেছিল। আর আমার মেয়ে বলতেছিল যে বাবা বাসায় থাকলে তো আম্মু একটু বিকালে ঘুরতে যেতে পারতাম। তো এই মিলাই আর কি সব ভাবে আর কি অনেক মনটা খারাপ ছিল। তো আমাদের মনটা যতটা খারাপ, আমার সাহেবের মন কিন্তু তার থেকেও বেশি খারাপ। কারণ ও কিন্তু সকালের নাস্তাটাও এখনো খাইতে পারে নাই, কারণ আমার সাহেব কিন্তু কারো হাতের সেমাই বা মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না। আর আমি আমার সাহেবের জন্য যেভাবে সব কিছু রান্না করি ওইভাবে তো আর অন্য জায়গায় কেউ রান্না করে দিবে না। তো আমার সাহেব যদি যে খাবারগুলি খায় ওগুলো কিন্তু আমি খুব
কম পরিমাণে চিনি দেই। আর চিনি দিলে দেখা যায় ও কিন্তু এমনিতেও চিনি জাতীয় কোনো খাবার খাইতে চায় না। তো 1 চামচ খাক বা হাফ চামচ খাক, ও কিন্তু আমার হাতের তৈরি করা মিষ্টি খাবারই খাইতে পছন্দ করে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু সব নাস্তা একদম রেডি করে নিছি। সকালে যা যা ঈদের দিন সকালে রান্না করার দরকার তাই আর কি রান্না করে নিছি। তো এখন এই যে আমি আমার ছেলে মেয়ে দুইজনকে আর কি সেমাই খাওয়াই দিব। তো ছেলের এখনও গোসল করে নাই, যেহেতু এখনও অনেক সকাল, কেবল হচ্ছে প্রায় 8টা বা 7:30টার মতো বাজে আর কি। তো ছেলের যেহেতু ঠান্ডার সমস্যা, এর জন্য আর কি একটু দেরি করে গোসল করাবো। আর মেয়ে গোসল করে ফেলছে, তো তাদের 2 ভাই বোনের নাস্তা করাই দিলাম এবং তাদের সাথে সাথে আমিও একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর এখন এই যে দুপুরে খাওয়ার জন্য আমি আর কি তরি তরকারি রান্না করে নিব। তো আজকে যেহেতু ঈদের দিন কিন্তু আমরা সবাই একটু স্পেশাল খাবার খাইতে পছন্দ করি। এমনি অন্যান্য দিনে যেভাবে গুস্ত টুস্ত রান্না করি, ঈদের দিন কিন্তু আমরা দেখা যায় অনেক সময় একটু স্পেশালভাবে আর কি গুস্তটা রান্নার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গরুর গোস্ত নিয়েছি 3 কেজির মতো। তো আজকে হচ্ছে বিয়ে বাড়ির যে শাহী গোস্তটা রান্না করে ওই গোস্তটা আর কি রান্না করব। আর এই গোস্তটা কিন্তু আমার ঘরের সবাই মানে এতটা পছন্দ করে। আর বিয়ে বাড়ির গোস্ত কে না পছন্দ করে তাই বলেন। বিয়ে বাড়ির বিশেষ করে গরুর গোস্তটা যদি এভাবে রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু মানে এতটা ভালো লাগে। আর এটা যদি নিজের ঘরে রান্না করে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমি এখানে 3 কেজি হাড় চবড়ি সব কিছু মিলে আর কি গোস্ত নিয়ে নিছি। এখন আর কি রান্নাটা করে নেব। তো পুরা রান্নাটা না বলে দিলেও আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি রান্নাটা কিভাবে রান্না করছি। তো এরই মাঝে কিন্তু আমার সাহেবের সাথে আমি ভিডিও কলেও কথা বলতেছিলাম আর রান্নাও করতেছিলাম। যেহেতু আমি আজকে মোবাইলটা স্ট্যান্ডে বসায় ভিডিও করি নাই, বাম হাতে ধরে রাখছি আর ডান হাতে হচ্ছে নাড়াচাড়া দিতেছি, তাই আর কি বলতে পারলাম না সব। তো আপনারা দেখেই বুঝবেন যে আজকে গরুর গোস্তটা কতটা সুন্দর হয়েছে রান্না করা। তো যাই হোক, আমার সাহেব বলতেছে যে নামাজ থেকে আসলাম, এখন বেডে এসে শুয়ে আছি। তো আমি বলতেছি যে খাওয়া দাওয়া করো নাই। তো আমার সাহেব বলতেছে যে খাওয়া দাওয়া করবো আর কতক্ষণ পরে করবো আর কি। পরে আমি বললাম ঈদের দিন সকালে একটু সেমাই খেলেও তো খাইতে পারতা। পরে বলতেছে যে না, সেমাই বাসায় যদি আসি তাহলে ইনশাল্লাহ বাসায় খাবো, এমনিতে আর সেমাই খাবো না। তবে মনটা আমার অনেক বেশি খারাপ, আমার সাহেব আর কি বলতেছিল। তো আমি বললাম মন খারাপ করে না, কারণ এই লোকটার সাথে তো আমি 14-15 বছর যাবৎ চলতেছি। যে এই লোকটা যে কেমন মানুষ সেটা তো আমি জানি তার ছেলে মেয়ের জন্য তার বুকটা একদম ফাইটা যেতেছে। বিশেষ করে আজকে যেহেতু ঈদের দিন আর আমার ছেলে যেহেতু নতুন পাঞ্জাবি পরছে আর ওর বাবার কাছে যেহেতু আমি ছবি পাঠাইছি, তো আমার সাহেব আর কি ওই ছবি টবি দেখে একদম কান্না করে দিছিল। আমার ছেলে মেয়ে দুইজনের ছবি আর কি পাঠাইছি। তো বলতেছে আমার ছেলে পাঞ্জাবি পরছে নতুন, তাও ঈদের মাঠে যাইতে পারে নাই। তো এই বলে আর কি আমার সাহেব একদম কান্নাই করে দিছে। তো আমি আর কি আমার সাহেবকে সান্ত্বনা দিলাম যে কান্না করার কোনো দরকার নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি তো অবশ্যই বাংলাদেশের কত মানুষে আর কি নিরাপত্তা দিতে পারছো। এটাই হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে সবাই সহি সালামতে বাড়িতে যাইতে পারছে। আর আমরা যেই অবস্থায় আছি না কেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, চিন্তা করো না। তো যাই হোক, এইভাবে আর কি কথাটা বলছিলাম। তো এদিকে দেখেন আমি কিন্তু গরুর গোস্তটা রান্না করে ফেলছি, এখনো কিন্তু আর একটু রান্না বাকি আছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব, যেহেতু রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে। এখন যে জিনিসটা দেওয়ার এটা আর কি দিয়ে তারপর আর কি চুলাটা বন্ধ করে দিব। এখন এই যে একটু গুঁড়া দুধ ছিটাই দিব, গুঁড়া দুধ ছিটানো দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে দিব, আর নয়তো কিন্তু গুঁড়া দুধটা একদম মিশে যাবে। আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন গরুর গোস্তটা রান্না কতটা মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা খাবারটা কত মজার। আর ঈদ যেহেতু গেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর আমি যেহেতু 1 সপ্তাহ পর ভিডিও দিতেছি এর জন্য বললাম। তবে এরকম গরুর গোস্ত দিয়ে যদি মেহমান আপ্যায়ন করা হয়, দেখবেন আপনার বাসার পিস আর ছাড়বে না, কয়েকদিন পর পরে আসবে আপনার বাসার মাঝে এরকম গরুর গোস্ত রান্না করে খাওয়ার জন্য। তো এই যে রান্নাটা শেষ, আর এখন এই যে এদিকে আমি মুরগির রোস্ট রান্না করে নিতেছি। এখন শুধু একটু হালকা জালে বসায় রাখছি, কতক্ষণ পরে আর কি হয়ে যাবে। তো রান্নাটা করে নিতে নিতে প্রায় হচ্ছে 12টার মতো বাজে গেছিলো, কারণ গরুর গোস্ত রান্না করার একটু সময়ের ব্যাপার। তো যেভাবে আমি রান্নাটা করছি একটু টিপটিপা জালে আর কি রান্নাটা করে নিলে ভালো হয়। তো যাই হোক, এখন হচ্ছে বাজে 1টা। তো আমি এই যে ছেলে মেয়ে দুইজনের জন্য আর কি খাবার নিতেছিলাম। আর আমি তো সকালে গোসল করি না, আমি হচ্ছে গরুর গোস্তটা বসায় দিয়া
তারপর আর কি গোসল করে আসছি। আর ঈদের দিন কিন্তু সকাল সকাল গোসল করাই হচ্ছে সুন্নত। তবে সকালে তো আর গোসল করি নাই, একটু লেটই করছি আজকে গোসল করতে, কারণ রান্না বান্না রাইখা গোসল করলে কিন্তু গোসলটা গোসলের মতো মনে হয় না। তো যাই হোক গোসল করে নিছি, আর পুরাতন কাপড়ই পরছি, এখনো কিন্তু নতুন কাপড় পরি নাই। তো আমার সাহেব যতবারই ফোন দিতেছে ততবারই বলতেছি তুমি কাপড় পরো না কেন? তো আমি বলতেছি মানে ঘরের সব কাজ করতেছি, এখন নতুন কাপড় পরা তো আর বসে থাকা যাবে না, কাজগুলি সারে নেই তারপর পরবো, তুমি চিন্তা করে না। তো এর জন্য আমার সাহেবের খুব মন খারাপ হয়েছে যে ঈদের দিন তাও তুমি নতুন কাপড় পরো নাই। তো কালকে রাতে তো মেহেদি দিছিলাম, মেহেদি দেখে কিন্তু আমার সাহেব অনেক বেশি পছন্দ করছে, বলছে দেওয়াটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার ছেলের এটা হচ্ছে ঈদের নতুন পাঞ্জাবি, তো পাঞ্জাবি পরে আর কি করবে, ছোট মানুষ বসে বসে কার্টুন দেখতেছে। তো আমি তাদের দুই ভাই বোনের আর কি দুপুরের খাবারটাও নিজের হাতে খাওয়াই দিলাম, যাতে করে ওদের দুইজনেরই মনটা ভালো থাকে। তবে এই কথা কি আর বইলার সাথে, আমার ছেলে মেয়ে দুইজনের একজনের কারো মন ভালো না। তো যাই হোক অবশেষে একটা সুন্দর সময় আর সুন্দর একটা মুহূর্ত চলে আসছে। তো এটা হচ্ছে আসরের পর আর কি। তো আমার সাহেব দিকে হঠাৎই বাসায় চলে আসছে। তো যখন কলিং দিছে আমি কিন্তু ওই লুকিং যে গ্লাস আছে ওটাতে দেখলাম যে আমার সাহেব। তো আমি তো খুশিতে আত্মহারা। তো তুমি কই থেকে আসলে, বলতেছে আসা পড়লাম, কেমন লাগলো? তো আমার কাছে কিন্তু অনেক বেশি খুশি লাগতেছিল। তো আসার সাথে সাথে সালাম করছি। তো আমাদেরকে কিন্তু সালামি দিছে, তো আমাদেরকে 1000 করে টাকা আর কি সালামি দিছে। তো আমার ছেলের দিছে 500। তো এই যে নতুন কাপড় পরলাম, তো আমার সাহেব বলতেছে আরেক সেট না আছে ওইটাও পরো। তো আমি বলতেছি ঠিক আছে পরবো, তুমি যদি থাকো ইনশাল্লাহ সন্ধ্যার সময় একটু নতুন কাপড় পরে বাহিরে ঘুরতে যাব। তো আমার সাহেব কিন্তু সারা জীবন আমাদেরকে দিয়ে যায়, কিছুই নেয় নাই, ধরতে গেলে একটা পাঞ্জাবিও নিজের জন্য কিনে না। তো আমি আমার সাহেবের জন্য ঈদের আগেই হচ্ছে একটা ঘড়ি কিনে রাখছিলাম, ওটা কিন্তু আর আমার সাহেবরে দেখায় নাই। ভাবছিলাম চাঁদ রাতে যেদিন যখন আসবে তখন আর কি ওরা একটু সারপ্রাইজ দিব। তো এটা আর দেওয়ার সুযোগ হয় নাই। তো এখন যেহেতু আমার সাহেব বাসায় আসছে, আর এই যে আমার কিনা ঘড়িটা হচ্ছে আমার সাহেবরে দিছিলাম। তো ঘড়ি দেখে বলতেছে এত দামি ঘড়ি তুমি নিয়ে আসছো, এটা আমি পরবো না, এটা ঈদের পরে যখন মার্কেট খুলবে তখন তুমি যা দিয়ে এসো। তো আমি কিন্তু এই কথা শুনে মন খারাপ করছে, আমি কি সারা জীবন তো দিয়ে যাও, কিছু তো নেও না। তো আমি এই ঘড়িটা দিছি দেখে তুমি এরকম কথা কেন বলবা, এখন যদি না পড়ো তাহলে আমি আর ওই নতুন কাপড় আর পরবো না, এটা খুলে ফেলবো। তো বলতেছে ঠিক আছে আমি পড়তেছি। তো এই যে উপরে যে পলির মতো যে কাগজ লাগানো থাকে ওগুলো আর কি ছুটে ছুটে এখন নিতেছে, এখন আর কি হাতে পড়বে। তবে মাশাল্লাহ আমার সাহেব যখন হাতে ঘড়িটা দিছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমার সাহেব বলতেছিল যে আমার ভালো লাগতেছে না, কতগুলি টাকার ঘড়ি। তো বারবার আর কি মেমোটা হাতায় দেখতেছিল আর বলতেছিল যে না ঘড়িটা পরাটা ঠিক হয় নাই, আর তুমি শুধু শুধু যে আমার জন্য ঘড়ি কিনে নিয়ে আসলো কে, এটাই আর কি বলতেছিল। তো আমি বললাম আচ্ছা বাদ দাও, আমি কিনছি তোমার একটা জিনিস উপহার দিছি, তুমি এরকম করতেছো গেলিয়া। তো আমি এই কথা বলার পর বলতেছে না না রাগ করো না, ঠিক আছে সুন্দর হয়েছে, কিনছোই, এখন এই যে হাতে দিয়ে রাখছি, তো এখন তুমি নতুন কাপড় পরো। তো আমি যেটা প্রথমে পরে রাখছিলাম ওটাও কিন্তু আমার নতুন ড্রেস, এই জামার সাথে ওইটাও বানাইছি আর কি, 2 সেট নিয়েছিলাম এবারের ঈদে। তো এখন যেহেতু আমার সাহেব আসছে, তো আমার খুশিটাও কিন্তু বাসায় চলে আসছে। আর এখন তো আমি একটু রেডি হবই, তো এর জন্য আর কি সব কিছু এখানে নামাই রাখছি। তো এখন একটু রেডি হব, তো আমার সাহেব যেহেতু চাইছে আর ওর জন্যই তো আমার সাজাগুজা। তো যাই হোক অবশেষে কিন্তু আজকের দিনটা যেমন কষ্টের ছিল তেমনই কিন্তু লাস্টে আনন্দের ছিল। তো সব মিলিয়ে আজকের ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।